আবু হানা রাজ্জাকের কাছে আসি। আমরা বিভিন্ন সময় দেখেছি কিন্তু যে আমি সমস্ত কিছু জবাব দিয়ে দিলে আমার মনে আলোচনা শেষ হয়ে যাবে। না, আপনার কাছে একটি প্রশ্ন রাখি। আমরা বিভিন্ন সময় দেখছি আসলে মৃত্যু নিয়েও বিভিন্ন রকম উল্লাস হচ্ছে। আমরা যদি একটু বলি যে ইনফ্লুয়েন্সার কারিনা কায়সারের মৃত্যুর পর আমরা একটা উল্লাস দেখেছি, সেটি বাদ দিয়ে যদি আমরা দেখি যে আমাদের দেশের ইতিহাসে যার নাম উজ্জ্বল, তোফায়েল আহমেদ, তার মৃত্যুতেও আসলে ফেসবুকে এক শ্রেণীর মানুষ বিকৃত উল্লাস করেছে। তো এই নাম কি আসলে এগুলো কি আসলে মত প্রকাশের স্বাধীনতা, নাকি এই উল্লাসগুলো আসলে কি? আমরা কিন্তু যদি আরেকটু বলি যে ৭১ সাল থেকে এদেশের মানুষ হত্যার জন্য কিন্তু কুখ্যাত, যদি বলতে পারি। আবার এই যে মৃত্যু নিয়ে উল্লাস, সেগুলোর জন্য কুখ্যাত। আমরা এর দৃষ্টান্ত কিন্তু ৭১-এও দেখেছি, ২৪-এও দেখেছি। উল্লাস করার কি আছে সেটি জানতে চাই আপনার কাছে। দেখেন, আপনি তো সিম্পল মৃত্যুর বিষয়টা আনেন, আমি এই প্রশ্নটা পরে জবাব দিই আপনারটা। তার আগে আমার মনে হয় এই প্রশ্নের জবাব দিয়ে অন্য আলোচনায় গেলে খুবই ভালো হয়। আচ্ছা, আমি এটার পরে কিন্তু আমরা ওই কিছু জবাব দিব। আপনার মৃত্যুটাই থাকি আমি। একটা মানুষ যখন মরে যায়, জঘন্য অপরাধীও যদি মারা যায়, কিংবা সমাজের দৃষ্টিতে একটা ভালো লোকও যদি মারা যায়, আমি মনে করি সে মৃত্যুর পরে সে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। মৃত্যুর পরে সবকিছুর ঊর্ধ্বে উঠে যায়। এখন যদি আপনি ওই যে শেখ হাসিনার পতনের আগে যে হত্যাগুলো হয়েছে, কিংবা ৭১ সালে যে হত্যা হয়েছে, সেগুলো কিন্তু কোনো স্বাভাবিক ঘটনা না। কিন্তু আপনি যদি তোফায়েল আহমেদ সাহেব মারা গেছেন, উনি অসুস্থ হয়ে মারা গেছেন। ওনার রাজনীতির একটা বর্ণাঢ্য ইতিহাস আছে। উনি ৯ বার বোধহয় হয়েছে এমপি, তাই না? ৯ বার সংসদ সদস্য হয়েছেন। উনি একজন মুক্তিযোদ্ধা। কিছুদিন আগে মারা গেল কারিনা, সে জুলাই যোদ্ধা, হট এভার ইট ইজ। কিন্তু আমার বক্তব্য, তারা যখন একটা স্বাভাবিক প্রক্রিয়ায় মারা গেছেন, মৃত্যুর পর এদের এটা নিয়ে উল্লাস কিংবা গীবত কোনোটাই হওয়া উচিত না। স্বাভাবিক প্রক্রিয়ায় জানাজা হবে, সে সব কিছুর ঊর্ধ্বে উঠে গেছে। আপনার মৃত্যু নিয়ে আমি এই প্রসঙ্গে এখন এটার বাইরে আমার কিছু বলার নাই। আমি এখন তোফায়েল আহমেদ সম্পর্কে আমার জীবনে একটা ঘটনা ঘটছিল, আমি কিছু খারাপ বা ভালো, আমি ওই আলোচনায় যাবই না। মৃত্যু মানে সব কিছুর, ধর্ম, জাত পাক সব কিছুর ঊর্ধ্বে তিনি উঠে গেছেন। সুতরাং এটা নিয়ে এটা বরং সবার ওই যেটুকু করা উচিত, যার যার ধর্মীয় রিচুয়াল মোতাবেক সেটাকে সুন্দরভাবে করতে দেওয়া উচিত। এটা হলো আমার বক্তব্য। এখন আসেন কতগুলা ছোট ছোট জবাব দিচ্ছি। শেখ হাসিনায় ফেরতের একটা কথা আসছে, আপনি প্রশ্ন করছেন। কামাল ভাই বলছে যে হ্যাঁ, হয়তো পরিবেশ হয়েছে। হ্যাঁ, পরিবেশ হইতে পারে। কারণ আপনি যদি ইয়ের কথা মনে থাকে, আব্দুল মোমেন সাহেব, ওই যে আগে ছিল পররাষ্ট্রমন্ত্রী, উনি বিদেশ চলে গেছেন এই শেখ হাসিনার পতন হওয়ার ৮ মাস পরে এখান থেকে বের হয়েছেন। এবং উনি পরিষ্কার বলছেন এখানকার প্রশাসনের সহায়তায় তিনি বের হয়েছেন। উনি ৫ বার বাসা বদল করছেন, ৬ বার সিম বদল করছেন, উনি বলেছেন। এবং উনি বলছেন আমরা বহির্বিশ্বে আইসে আমরা কিন্তু বসে নাই, আমরা আমাদের কাজ করছি। অর্থাৎ এটা দিয়ে সে বুঝাইছে ৮ মাস পরে প্রশাসনের সহযোগিতায় বেরিয়ে গেছে। ১, ২, শেখ হাসিনার জন্য আরেকটা পরিবেশের ঘোষণা অফিসিয়ালি আসছে। সেটা কিরকম, যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে। শেখ হাসিনার প্রতি ইনসাফ করা হবে মানে কি, তার একটা মৃত্যুদণ্ডের আদেশ তার বিরুদ্ধে হয়েছে, এটা তাহলে ইনসাফ হয় নাই। আপনি যখন এই আদেশের পরে যখন সরকারের দায়িত্বশীল মহল থেকে কেউ বলবে ওনার প্রতি ইনসাফ করা হবে, তার মানে হচ্ছে ইটস এ সিগন্যাল যে তুমি আসলে, তাহলে তো একটা জাজমেন্ট হয়েছে, তারপর সে আইসে অ্যাজ ইউজুয়াল উচ্চ আদালতে আপিল করবে। মাঝখানে আপনি ইনসাফ করা হবে বলার মানে হচ্ছে ইটস এ গ্রিন সিগন্যাল। সুতরাং তার আসার পথ পরিষ্কার করা হইতে পারে। এইবার আসেন, মব চলমান, চাঁদা চলমান, কামাল ভাই কইছি, ইয়েস এটি চলমান। কিন্তু আমরা এর আগে শুনছি কি, নির্বাচন হয়ে গেলে এগুলো হবে না, বলছে না? গণতান্ত্রিক সরকার ফেরত আসলে আর এগুলো হবে না। ইউনূস সরকারের সময় মব হয়েছে, কবরের থেকে লাশ তুলে পোড়া হয়েছে, ডেইলি স্টার পত্রিকায় হামলা হয়েছে, ইয়েস মব হয়েছে। ইউনূস সাহেব তো চলে গেছে, মবের অপরাধ কি শেষ হয়ে গেছে? আসামি গ্রেফতার করা কি নিষেধ? তো নির্বাচিত সরকার এসে সেই মবের আসামিগুলো গ্রেফতার করে নাই কেন? বাধা দিছে কে? তার মানে কি? আচ্ছা, এইবার আসেন, আমরা কি খুঁজি জানেন? রং অর্ডারে থেকে রাইট অর্ডার খুঁজি। মানে আমরা সবাই ভুল থাকবো, ভুলের মধ্যে থেকে সঠিকটা খুঁজবো। আপনি নিজে তো রাইট অর্ডারে নাই। আপনি যখন বলতেছেন আমি একটা গণভোট হয়ে গেল, গণভোটের আগে আমাদের আজকের প্রধানমন্ত্রী তিনি বলছেন গণভোটের হায়ের পক্ষে ভোট দিবেন। তারপরে গণভোট ৭০% ভোট পাইছে। মানবেন কি মানবেন না সেটা পরের কথা, কিন্তু এটা তো আপনি বলেছিলেন। তারপরে কি হলো? নির্বাচনের পরে বললেন কি সংবিধানে গণভোট নাই। আপনি সংবিধান মোতাবেক তো সংসদ ভাঙার ৩ মাসের মধ্যে নির্বাচন করেন নাই। আপনি যেহেতু রাইট অর্ডারে নাই, আপনি কেন আশা করেন সব রাইট অর্ডারে চলবে? আপনারা জুলাই সনদে স্বাক্ষর করছেন, নির্বাচনের আগে আপনারা 2টা শপথ নেবেন বইলা বলছেন জাতিকে, এখন এসে 2টা শপথ নিচ্ছেন না। আপনি তো ভাই রাইট অর্ডারে নাই।
আপনি নিজে যদি আমি যদি আমার ফ্যামিলি লাইফ আছে, আমি নিজে রাইট অর্ডারে না থাকলে আমার ফ্যামিলি চলবে না, আমার কথা শুনবে না। ইফ আই এম নট ইন রাইট অর্ডার, আমরা সবাই রাষ্ট্রীয়ভাবে রং অর্ডারে চলে আমরা আশা করি রাইট অর্ডারে দেশ চলবে। আগে আমাকে রাইট অর্ডারে চলতে হবে, দেশের মাথা রাইট অর্ডারে চলতে হবে। এইবার আসেন একটা প্রোটোকলের কথা আসছে। তারেক রহমান সাহেব, আই রেসপেক্ট হিম লাইক এনিথিং, কারণ আছে, কারণ আমি জিয়াউর রহমান সাহেবের সান্নিধ্য পাইছি, আমি বেগম খালেদা জিয়ার সান্নিধ্য পাইছি। কতটুক সেটা লম্বা ব্যাখ্যা এখন দিতে পারবো না, দেখা হয়েছে আমার সাথে তাদের পার্সোনালি। এই জন্য আমি বলছি আমি তাদেরকে অন্যভাবে রেসপেক্ট করি। যেমন ধরেন এই কালের কণ্ঠ পত্রিকার যিনি সিইও, ইনি বলছেন কালকে আমি অমুক আপনাদের এই অফিসে আসব, কালকে আপনাদের এই অফিসে আসব, আমি সেটা ভিজিট করব। এটা কিন্তু আগাম জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রোগ্রাম আগাম জানানো হয় না, হয় যে এমন না যে আমি এখন যাবো একটা প্রোগ্রামে। এইখানকার এমডি বা সিইও আইসা যদি, কারণ সে জানে আমি কালকে প্রোগ্রাম দিছি, আমি 10টায় বসছি এখন, আচ্ছা ইয়াকে ডাকো তো, ওই প্রডিউসারে ডাকো, তখন যদি কেউ বলে উনি নাই, এটা হবে? হওয়ার কথা না, হবে না, চাকরি থাকবে না। 1 2, কারণ আমি আগাম জানাইছি। প্রধানমন্ত্রী যখন প্রোগ্রাম হয় যেখানেই হোক, প্রোগ্রামটা তার থাকবে আগাম, জানানো থাকবে। জানানো থাকলে আপনি জানেন না, রাষ্ট্রীয় প্রোগ্রাম উনি আমার চেয়ে ভালো জানে, সব জায়গায় কে কোথায় বসবে, 50 জন 100 জন ফিক্স থাকে। এইখানে সাংবাদিক, এইখানে ডিপ্লোমেট, এইখানে আর্মি অফিসাররা ফিক্সড থাকে, বানানোর কিছু নাই। প্রধানমন্ত্রীর চেয়ার ফিক্সড। সেখানে প্রধানমন্ত্রী যখন ঢুকে যাবেন প্রোগ্রামে, একটা কীট পতঙ্গ আর ঢুকতে পারবে না। হি উইল বি দ্য লাস্ট ম্যান, কারণ আমার প্রোগ্রাম আমি দিয়ে দিছি। সমাজ শেষে সে ঢুকবে এবং এরপরে আর কেউ ঢুকবে না। এখন আমি প্রধানমন্ত্রী এসে এই চেয়ারটায় বসার পর যদি দেখি একজন ভদ্রলোক আসছে, উনি সিনিয়র বা উনি একটা সম্মানিত লোক ব্যক্তি, আমি সম্মান করি, আমি তাকে উঠে যদি বলি আপনি এখানে বসেন, বিয়ন্ড দ্য প্রোটোকল। কারণ আমার প্রোটোকল ঢোকার কথা না, উনি আসবেন কেন? ওনার তো চেয়ার, আমার চেয়ার ফিক্সড থাকবে। I must respect him to the pay my senior respect to my senior. Does not mean আমি প্রাইম মিনিস্টার বসার পর XYZ আসবে, তারপরে তাকে বলবো আপনি এখানে বসেন, দেন ইট উইল বি এ নিউজ। নো, কারণ এটা প্রোটোকল। তাহলে দায়টা কার? প্রোটোকল করে নাকি প্রধানমন্ত্রী করছেন? দিস ইজ মাই কোশ্চেন। কারণ হি উইল বি দ্য লাস্ট ম্যান, যে আমার পরে কেউ আর ঢুকবে না, এবং এটা নিয়ম আমার বানানো না। সুতরাং আমি প্রধানমন্ত্রীর চেয়ার যেটাই বসছি এটাই বসবো। আমার সামনে তো লোক আসার পর আমি চেয়ার ছেড়ে দিব, তাকে বসাবো। কোন প্রোটোকল? রাষ্ট্রাচার ব্রেক হয়। জি, এবার একটু ডক্টর নাহারিন আপনার কাছে আসতে চাই, একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে মৃত্যু নিয়ে উল্লাস করা হচ্ছে, এবং জনাব তোফায়েল আহমেদের মৃত্যুতেও আমরা এক ধরনের উল্লাস দেখতে পেলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন জায়গায়। এর নাম কি আসলে মত প্রকাশের স্বাধীনতা? আপনি কি বলবেন? মত প্রকাশের স্বাধীনতা না, এই কারণে যে আমরা আসলে মত প্রকাশের স্বাধীনতা বলতে ভাবি যে যা ইচ্ছা তাই করা যায়। আপনি দেখবেন ক্যানাডার মতো দেশেও কিন্তু বিল পাস হয়েছে, হেট স্পিচ আপনি স্প্রেড করতে পারবেন না। তার মানে মত প্রকাশের স্বাধীনতা মানে এটা যে আপনার পরিমিতি বোধ, কোথায় কি কতটুকু বলতে হবে সেটা বুঝতে পারা। এখন ওই যে কথাগুলোতেই আমরা ছিলাম যে এই জেনারেশন তো আসলে এটা বোঝে না, যে এবং এটা বোঝে না এর কারণটাও কি জানেন? এটার ইতিহাসটা অন্যরকম। গত 17 বছর বা 15 বছর যার ভেতর দিয়ে আমরা ছিলাম, সেখানে কি হয়েছে? হয়তো আপনি শেখ হাসিনাকে সামনাসামনি কিছু বলতে পারেন নাই, কিন্তু ওই যে অনেক ধরনের অ্যাকাউন্ট থেকে বাজে বাজে কথা বলেছেন, এটা প্র্যাকটিসের মধ্যে গেছে। এবং গত 18 মাসে আপনি দেখেছেন যে বট বাহিনী দিয়ে কিভাবে করে অশ্লীলতা, কি ধরনের বাজে কথা বা সাইবার বুলিং হয়েছে। তো এটা আসলে এই জেনারেশন একটা প্র্যাকটিসের মধ্যে চলে গেছে, এবং সব কিছুতেই এই জেনারেশন মনে করে কি যে উল্লাস করা অথবা মৃত্যু নিয়ে কথা বলা, এগুলো জাস্টিফাই করা। আমি রাজ্জাকি ভাইয়ের একটা কথাকে আসলে বলতেই চাই, উনি একটা জিনিসকে মিসকোট করেছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা তৈরি হচ্ছে। সেটা হচ্ছে একজন উপদেষ্টা বলেছেন যে শেখ হাসিনার প্রতি ইনসাফ করা। ইনসাফ করা মানে তাকে বিচার থেকে মুক্তি দেওয়া না। ইনসাফ করা মানে আমি নাহরিন মনে করি যে আপনি যত বড় অপরাধী হন না কেন, আপনার একজন আইনজীবী থাকতে হবে, আপনার নিজেকে জাস্টিফাই করার জায়গা থাকতে হবে। এবং ইনসাফ করা মানে ধরেন আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের পক্ষপাতী না। পৃথিবীর বহু দেশ আছে মৃত্যুদণ্ডকে নিষিদ্ধ করেছে। হ্যাঁ, এটা এক এক দেশের একটা আইন কানুনের মধ্যে পড়ে, এবং অনেক মানুষই আছে এখন এই ধরনের হাইতো যে মৃত্যুদণ্ড দেওয়াটা ঠিক না। সেই জায়গায় যদি আমি না যাই, কিন্তু ইনসাফ মানে এটা না যে কোনো অপরাধ করলে অপরাধীকে আপনি মাফ করে দিয়ে গ্রিন সিগন্যাল দিচ্ছেন এই দেশে ফেরত আসা। আমি মনে করি যে শেখ হাসিনা যত বড় অপরাধী হোক না কেন, তার আইনজীবী এবং তার কৃতকর্ম তিনি কি করেছেন সেটা বলার এবং তার যুক্তিগুলো তুলে ধরার বিষয়টি থাকতেই হবে। আমি চাই না শেখ হাসিনার কোনো প্রহসনের বিচার হোক, এমন প্রহসনের বিচার যে এর পরবর্তীতে আরেকটা সরকার এসে বলবে যে না বিচার ঠিক হয়নি, সবকিছু মাফ হয়ে গেছে। আমি চাই বিচার যেমন করে হোক প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আইনের
সমস্ত কিছু মেনে আপনাকে বিচার করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না, এবং হিউম্যান রাইট ভায়োলেশন করা যাবে না বিচারে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এখন এরপরে দেখবেন আপনি আমাকে নিচে লিখবে যে আমি হচ্ছে আওয়ামী লীগের দোষর, শেখ হাসিনা আনার চেষ্টা করছি, ভারতের এজেন্ট, হ্যাঁ, এগুলো লেখা, কিন্তু প্রতিটা মানুষের বেলায় আমার এই কথাটা ঠিক মানে একই থাকবে। আরেকটা কথা যেটা হচ্ছে যে যে কথাগুলো রাজ্জাকি ভাই বলছিলেন, গণভোটের কথা, অথবা আপনি শপথ নিলেন কি নিলেন না, দেখেন এখানে কিন্তু এমন দলও আমরা দেখি যে সকালবেলা সংসদে যে বলেছে আমরা কোনো শপথই নিব না, 1 ঘন্টা বসে থেকে এসে আপনি শপথ নিয়েছেন। তার মানে এদের যে যুক্তি ফ্ল্যাকচুয়েট করে, তাদের যে মতামত ফ্ল্যাকচুয়েট করে, এই কথাগুলো রাজ্জাকি ভাইরা কখনো বলেন না, কখনো বলেন না। আর আমি বুঝলাম না যে উনি চেয়ারে বসানে কি বোঝাতে চাইলেন। উনি কি বোঝাতে চাইলেন যে এটা একটা প্রি প্ল্যান্ড, যে এরকম করে করা হয়েছে, চেয়ার উঠে দাঁড়িয়ে বসা, এটা কি প্রি প্ল্যান ছিল কিনা? আমি মনে করি যে বর্তমান প্রধানমন্ত্রী, আপনি যদি তার জীবন ধারণ দেখেন, যে কথাটা আমরা বলছিলাম যে এটাই আসলে সাধারণ মানুষের হওয়ার কথা, উনি এই প্র্যাকটিসের মধ্যে আছেন। আমার ধারণা না যে উনি এই ধরনের কোনো কিছু করেন। কিন্তু রাজ্জাকি ভাইদের এটা চোখে পড়ে না। আপনি কালকে একটি নিউজ দেখেছেন যে চিটাগং এর মেয়র এবং একটা গ্রুপ অফ পিপল মনে হয় ফ্লোরিডাতে যেতে চেয়েছে মশা নিধন করার কোনো কিছু। আমরা গত 18 বছর এগুলো দেখেছি না, বালিশ কিনতে বিদেশ গেছে, খিচুড়ি কিভাবে রাঁধতে হয়, ঘাস কিভাবে বুনতে হয় সেটা দেখতে বিদেশে গেছেন প্রধানমন্ত্রী। এটা কিন্তু নোটের মধ্যেই লেখা হয়েছে ওখানে যে আপনি সন্ধ্যাবেলা কোনো পুকুরের পাড়ে বা ডোবার পাড়ে 2 ঘন্টা বসে থাকেন, মশা নিধন কিভাবে করতে হয় সেটা আপনি বুঝতে পারবেন। এবং এই ফান্ডটা কিন্তু তার সরকারের কাছ থেকে চায় নাই, একটি সংস্থা কিন্তু এই টাকাটি দিতে চেয়েছিল, তারপরেও এটাকে বাধা দেওয়া হয়েছে। এখন দেখেন ছোট ছোট এই বিষয়গুলোকেই কিন্তু পরিবর্তনের একটা ধারা হিসেবে আপনাদের দেখতে হবে। এবং এটাও সত্য যে আমরা যে এত কিছু বলছি না যে আপনি এটার বিচার করছেন, আপনি একটা সরকারকে কিছুটা সময় দেন, আপনি এটাকে দেখেন, আপনি তাকে পর্যালোচনা করেন। এমনই কোনো অবস্থা বাংলাদেশে এই মুহূর্তে তৈরি হয়ে যায় নাই যে একটা দল কিন্তু ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে জুন মাসে তারা রাস্তায় নামবে। আপনার কি সেই কথাগুলো আপনি ভুলে গেছেন? যে ঐক্যমত্য কমিশনের মিটিং হতো না, সারাদিন ঐক্যমত্য কমিশনের মিটিং হতো, বের হয়ে যে একটি বিশেষ দল বলতেন যে আমরা এখন আন্দোলনে নামবো, আমরা চলে যাব হচ্ছে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। এরকম ঘটনা তো ঘটেছে। তো এইসব কথাগুলো আমরা আসলে বলি না। এখন যেটা হচ্ছে যে এটা আমাদেরকে বুঝতেই হবে যে একটা ভঙ্গুর অর্থনীতি, ভঙ্গুর দেশ, এবং এই দেশ সবসময় ভঙ্গুর ছিল। এটা এমন না যে বাংলাদেশ কোনোদিন একটা স্বপ্নপুরী ছিল, শেখ হাসিনাই শুধু তাকে মেস করে দিয়ে চলে গেছে এবং তারপরে এটা আবার বিএনপি আসছে, এক মুহূর্তে এটা ঠিক হয়ে যাবে। এই ভঙ্গুরতা আমাদের তো স্বাধীনতার পর থেকেই হয়েছে। আমরা কি কোনো স্টেবল একটা নেশন হতে পেরেছি কখনো? বা আমরা কি একটা স্টেবল জায়গায় কখনো যেতে পেরেছি? আমরা সবসময় পরীক্ষার মধ্যে আছি, পরীক্ষার খাতা নিয়ে বসি, কিন্তু পরীক্ষা আমরা আসলে পাশ করতে পারি না। তো পরীক্ষা নিয়ে বসা, প্রশ্ন কমন পড়া এবং পড়াশোনা করা, আমার মনে হয় এই সরকার এখন এটা করার চেষ্টা